पुष्पा, पुष्पराज, मैं झुकेगा नहीं साला। ফিল্ম নয়, এটা আসলে সত্য ঘটনার উপর আধারিত। মুভির গল্প থেকে শুরু করে ডায়লগ সবকিছুই যেন চমকে দেবার মতো। পুষ্পা মুভিতে দেখানো লাল চন্দন আর জঙ্গল দেখে আপনার মনে হতে পারে এটি হয়তো আপনি আগেও দেখেছেন। এই মুভিটা এমন একটা ডাকাতের দ্বারা ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছে যে প্রায় 40 বছর পর্যন্ত ভারতের তামিলনাড়ু এবং কর্ণাটকের জঙ্গলে একছত্র রাজত্ব চালিয়েছিল। আর এই ডাকাতের নাম ছিল ভীরাপ্পান। চন্দনদস্যু ভীরাপ্পনের দ্বারা ইন্সপায়ার হয়ে পুষ্পা মুভিটা তৈরি করা হয়েছে, যা বক্স অফিসে একটার পর একটা রেকর্ড ভেঙে দিচ্ছে। এখন পর্যন্ত এই মুভিটা প্রায় 400 কোটি টাকারও বেশি আয় করেছে। কিন্তু যে ডাকাতের উপর ইন্সপায়ার হয়ে এই মুভিটা বানানো হয়েছে অর্থাৎ ভীরাপ্পান, আপনি কি জানেন সে কিভাবে তামিলনাড়ু আর কর্ণাটকের জঙ্গলে একছত্র রাজত্ব চালিয়েছিল? আর এই ভীরাপ্পনকে ধরার জন্য ভারত সরকার প্রায় 100 কোটি টাকা খরচ করে ফেলেছিল। আর তিনি সেই সময়ের এত বড় কুখ্যাত ডাকাত ছিল যে সে সময় কর্ণাটক মুভির সবচেয়ে বড় সুপারস্টার রাজকুমারকেও সে কিডন্যাপ করে নিয়েছিল। তো পুষ্পা মুভির কি এই গল্প আর কি এর ইতিহাস, চলুন আজকের ভিডিওতে সে সম্পর্কে জেনে আসি। पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या? फायर है मैं। 18 অক্টোবর 2006 ভারতে প্রায় সমস্ত মিডিয়া চ্যানেলে একটাই খবর দেখানো হচ্ছিল, দক্ষিণ ভারতের কুখ্যাত ডাকাত ভীরাপ্পান পুলিশের ইনকাউন্টারে মারা গেছে। এটা এমন এক ডাকাত যাকে ধরা প্রায় অসম্ভব বলে মনে করা হয়েছিল। আর ভীরাপ্পানকে ধরার জন্য এর আগেও অনেক বড় বড় সার্চ অপারেশনও করা হয়েছিল। সরকার একে ধরার জন্য পানির মতো টাকা খরচ করছিল, কিন্তু এর আগে একে ধরা কখনোই সম্ভব হয়নি। সেদিন খবরটা শোনার পর সারা দেশের মানুষ অবাক হয়ে গিয়েছিল। তারা ভাবে ভীরাপ্পনের ইনকাউন্টার কিভাবে হতে পারে। এই খবরটা শুনে কেউ বিশ্বাস করতে পারছিল না, কিন্তু বাস্তব এটাই ছিল যে ভীরাপ্পন ওই ইনকাউন্টারে মারা গেছে। চম্বল থেকে শুরু করে দক্ষিণ ভারত পর্যন্ত ভারতে অনেক বড় বড় ডাকাতের রাজত্ব ছিল, কিন্তু তাদের মধ্যে অনেকেরই নাম আমরা জানি না। কিন্তু ভীরাপ্পনের নাম সবাই জানত। আসলে জঙ্গল ছিল ভীরাপ্পনের ঘর। জঙ্গলের এমন কোনো জায়গা নেই যেটা সে জানত না। এজন্য সে তামিলনাড়ু এবং কর্ণাটকের পুলিশের চোখে ধুলো দিয়ে বারবার বেঁচে যেত। ভীরাপ্পনের মতো ডাকাতকে ধরা মোটেও সহজ কাজ ছিল না, তবে অনেক লম্বা প্ল্যানিংয়ের পর একে ধরা সম্ভব হয়। আর যখন পুলিশ সুযোগ পায় তখন কোনো রকম সময় নষ্ট না করে ভীরাপ্পনকে 338 রাউন্ড গুলি চালিয়ে হত্যা করা হয়। তবে ভীরাপ্পনের এই ডাকাত হওয়ার গল্পটা শুরু হয়েছিল 1962 সালে, যখন সে মাত্র 10 বছরের ছিল। আর সে সময় ভীরাপ্পন 3 জন ফরেস্ট অফিসার এবং 1 জন চোরাকারবারিকে হত্যা করে। গ্রামের লোকজন থেকে পাওয়া তথ্য অনুযায়ী ভীরাপ্পনের পরিবার অনেক গরিব ছিল। প্রথমের দিকে ফরেস্ট ডিপার্টমেন্টের কিছু দুর্নীতিগ্রস্ত অফিসার তাকে চোরাকারবারি করার হাতিয়ার হিসেবে ব্যবহার করে। কিন্তু ভীরাপ্পন যখন চোরাকারবারি করে প্রচুর টাকা ইনকাম করতে শুরু করে, তখন ফরেস্ট ডিপার্টমেন্টই তাকে মারার জন্য মরিয়া হয়ে ওঠে। আর এই কারণে ভীরাপ্পন নিজের জীবন বাঁচানোর জন্য জঙ্গলে পালিয়ে যায়। আর এখান থেকেই শুরু হয় তার কুখ্যাত হবার ইতিহাস। ভীরাপ্পনের বয়স যখন 17 বছর, তখন তিনি প্রথম হাতিকে হত্যা করা শুরু করে। হাতিকে হত্যা করে সে ওই হাতির দাঁতের চোরাকারবারি চালাতো। এমনটাও শোনা যায় সে হাতির একেবারে মাথার মাঝখানে গুলি করতে পছন্দ করত। ভীরাপ্পন তার সারা জীবনে প্রায় 2000-এরও বেশি হাতিকে হত্যা করে। হাতির দাঁতের সাথে সে চোরাকারবারি চালাতো লাল চন্দনের। যখনই তামিলনাড়ুর পুলিশ একে ধরার জন্য জঙ্গলে যেত, তখনই সে বর্ডার ক্রস করে কর্ণাটকে পালিয়ে যেত। আর পুলিশ তাদের এরিয়ার নীতিমালাকে রক্ষা করার জন্য বর্ডার ক্রস করে তার পিছনে যেত না। এবং এই একই ধরনের কাজ সে কর্ণাটকের পুলিশের সাথেও করত। ভীরাপ্পনকে যদি কেউ ধরার চেষ্টা করত বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করত, তবে তাকে সে নির্মমভাবে হত্যা করত। টাকার জন্য সে বড় বড় বিজনেসম্যানদের কিডন্যাপ করত। আর এই সবকিছু ছাড়া ভীরাপ্পনের আরও একটা শখ ছিল, আর সেটা হলো নাম কামানোর। সে চাইতো সবাই তার সম্পর্কে জানুক। আর এই কারণেই তিনি সুপারস্টার রাজকুমারকে কিডন্যাপ করে, যাতে সমস্ত মিডিয়াতে তাকে নিয়ে হইচই হয়। এই ঘটনার পর সমস্ত মিডিয়াতে ছড়িয়ে যায় ভীরাপ্পন রাজকুমারকে কিডন্যাপ করেছে। আর তার সাথে সারা দেশের মানুষ চিনতে পারে ভীরাপ্পনকে। এরপর ভীরাপ্পনকে ধরার জন্য একটা স্পেশাল ফোর্স গঠন করা হয়। অনেক বছর যাবত এই সার্চ অপারেশন চলতে থাকে, কিন্তু ভীরাপ্পনকে কেউই ধরতে পারে না, কারণ ওই জঙ্গল সম্বন্ধে তার থেকে ভালো আর কেউই জানত না। এত কিছুর পরও ভীরাপ্পন তার চোরাকারবারি, অপহরণ ও হত্যা যেন থামছিলই না।
সে তার জীবন দশায় প্রায় 184 জনকে হত্যা করেছিল। এরপর 2002 সালে সে কর্ণাটকের একজন মিনিস্টার নাগাপ্পাকে কিডন্যাপ করে নেয়। আর এরপর সে যে ডিমান্ড করেছিল সেই ডিমান্ড পূর্ণ না হওয়ার কারণে ভীরাপ্পান ওই মিনিস্টারকে হত্যা করে। এই সময় পর্যন্ত তার দবদবা এত বেশি ছিল যে দুই রাজ্যের সরকারও তার সামনে অসহায় মনে হচ্ছিল। এরপর সরকার ভীরাপ্পনকে ধরার জন্য 5 কোটি রুপি পুরস্কার ঘোষণা করে, কিন্তু এতেও কোনো কাজ হয় না। 2001 সালে এসটিএফ এর চিফ হিসেবে ঘোষণা করা হয়েছিল বিজয় কুমারকে। এসটিএফ এর চিফ হওয়ার সাথে সাথে বিজয় কুমার ভীরাপ্পন সম্বন্ধে সমস্ত তথ্য একত্রিত করতে শুরু করে দেয়, কিন্তু তিনি এতদিনে বুঝতে পেরেছিলেন যে একে ধরা এত সহজ হবে না। এরপর বিজয় কুমার তার কিছু লোককে ভীরাপ্পনের দলে ঢুকিয়ে দেয়, আর তাদের মাধ্যমে বিজয় কুমার জানতে পারে ভীরাপ্পনের একটা চোখের সমস্যা আছে। বিজয় কুমার অনুমান করে যে সে তার চোখের চিকিৎসা করানোর জন্য কোনো না কোনো ব্যবস্থা করবে, আর বিজয় কুমারের সেই অনুমান সত্য হয়। ভীরাপ্পন চেষ্টা চালাচ্ছিল কিভাবে তার চোখের চিকিৎসা করা যায়। এদিকে তার দলে থাকা রাজকুমারের লোকেরা ভীরাপ্পনকে উস্কাতে থাকে। তারা বলে এই চোখের চিকিৎসা তাড়াতাড়ি না করতে পারলে চোখটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। এরপর সেই দিনটা চলে আসে যখন এসটিএফ এর সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হতে চলেছিল। ভীরাপ্পনকে ধরার সম্পূর্ণ প্ল্যান হয়ে গিয়েছিল। ভীরাপ্পনের গ্যাংয়ে থাকা বিজয় কুমারের লোকেরা ভীরাপ্পনকে বলে রাস্তার ধারে একটা অ্যাম্বুলেন্স আসবে যেটা আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। তবে আসলে এটা কোনো অ্যাম্বুলেন্স ছিল না, এটা ছিল একটা পুলিশের ভ্যান। এরপর ভীরাপ্পন রাস্তার ধারে এসে ওই অ্যাম্বুলেন্সটিতে উঠে পড়ে। সে ভাবে এই অ্যাম্বুলেন্স তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। তবে আসলে ড্রাইভার ছিল বিজয় কুমারের লোক। সে এসেছিল তাকে সোজা মৃত্যুর দুয়ারে নিয়ে যেতে। ড্রাইভার কিছু দূর গিয়ে ওই অ্যাম্বুলেন্সটিকে থামিয়ে দেয় এবং ড্রাইভার গাড়ি ছেড়ে পালিয়ে যায়। অ্যাম্বুলেন্সটা যেখানে থামা ছিল সেখানে চারিদিকে অনেক পুলিশ দাঁড়িয়েছিল। পুলিশ সুযোগ পাওয়ার সাথে সাথে অনবরত ওই অ্যাম্বুলেন্সের উপর গুলি চালাতে থাকে। তারা প্রায় 338 রাউন্ড ফায়ার করে। তবে আশ্চর্যজনকভাবে মাত্র 2টো গুলি ভীরাপ্পনের গায়ে লাগে। আর এখানেই শেষ হয়ে যায় ভীরাপ্পনের জীবনের কাহিনী। এরপর বিজয় কুমার ভীরাপ্পনকে নিয়ে একটি বই লিখেন। এটাই ছিল চন্দনদস্যু ভীরাপ্পনের ইতিহাস। আর এই স্টোরির উপর ইন্সপায়ার হয়ে পুষ্পা মুভিটা বানানো হয়েছে, যেটা বক্স অফিসে কোটি কোটি টাকা কামিয়েছে। আপনি যদি মুভিটা না দেখে থাকেন তবে অবশ্যই একবার দেখে নিতে পারেন। আর কিছুদিনের মধ্যেই রিলিজ করা হবে পুষ্পা পার্ট 2। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আপনি চাইলে স্ক্রিনে থাকা যে কোনো ভিডিও এনজয় করতে পারেন। ধন্যবাদ।